হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 আমরা আগের ভিডিওতে 7 নম্বর সূত্র অবধি পড়েছি। এবার আমরা 8 নম্বর সূত্রতে ঢুকব। 8 নম্বর সূত্রতে আমরা দেখছি তয় বসন্ত বা খণ্ডের তয় পরে যদি হ থাকে তাহলে সেই খণ্ডের তর জায়গায় দ হবে এবং হয়ের জায়গায় ধ হবে। অর্থাৎ কি বলছি আমরা, যদি আগে খণ্ডের তর থাকে, খণ্ডের তর জায়গায় কি আসবে? দ। খণ্ডের তর জায়গায় আসবে দ, আর পরে যদি হ থাকে হয়ের জায়গায় আসবে ধ। তার মানে আগের সূত্রটার মতো, 7 নম্বর সূত্রটার মতন, যেমন ওখানে ছিল যে 7 নম্বর না, ওটা আমাদের ছিল শ্বাস, যেটা উচ্চযুক্ত শ্বাস, উচ্ছ্বাস, অর্থাৎ হ্যাঁ 7 নম্বর সূত্রটা। তালবস্যের পরে যদি পূর্বের খণ্ডের তর জায়গায় চ হবে এবং তালবস্যর জায়গায় ছ হবে, সেই সূত্রটার মতো যেমন দুটো পরিবর্তন হয়েছিল, ঠিক এটাতেও তাই, 8 নম্বরেও তাই, দুটোর পরিবর্তন হচ্ছে। দুটো জায়গায় পরিবর্তন হচ্ছে। একটা তয়ের জায়গায় কি আসছে? তয়ের জায়গায় আসছে দ, আর তারপরে যদি হ থাকে হয়ের জায়গায় আসছে ধ। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, উৎ যুক্ত হার উদ্ধার, আর উৎ যুক্ত হত উদ্ধত। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বললাম? খণ্ডের তর জায়গায় কি আসবে? দ আসবে, আর পরে যদি হ থাকে হয়ের জায়গায় ধ আসবে। তাহলে হয়ে যাবে দয়ে ধয় ইকুয়াল টু কি হয়ে যাবে? দয় ধয়। তার মানে খণ্ডের ত এখানে, আর পাশে যদি হ থাকে তাহলে হয়ে যাবে দয় ধয়। তাহলে হয়ে যাবে দয়ে ধয়। তাহলে উৎ যুক্ত হার উদ্ধার, আর উৎ যুক্ত হত উদ্ধত। এটা হচ্ছে 8 নম্বর সূত্র। এরপরে আমরা ঢুকবো 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্রটা খুব সোজা। 9 নম্বর সূত্রটাতে বলা হচ্ছে, যদি খণ্ডের তয়ের পর ল থাকে, খণ্ডের তয়ের পর যদি ল থাকে তাহলে সেটা লয় লয় হয়ে যাবে। অর্থাৎ এই খণ্ডের তয়ের জায়গায় একটা ল আসবে, খণ্ডের তটা উঠে গিয়ে একটা ল আসবে, আর সেখানে এই লয়ের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যাবে? লয় লয় হয়ে যাবে। অর্থাৎ খণ্ডের তয়ের পর যদি ল থাকে তাহলে এই খণ্ডের তটা লয়ে পরিণত হয়ে যাবে। খণ্ডের তটা উঠে গিয়ে কি হয়ে যাবে? একটা ল আসবে। অর্থাৎ খণ্ডের ত উঠে গিয়ে ল আসা মানে পরেও ল আছে, তাহলে লয় লয় হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, উৎ যুক্ত লেখ উল্লেখ, উৎ যুক্ত লাস উল্লাস। উল্লাস মানে খুব আনন্দ করা, উল্লেখ করা মানে যেন কোনো কিছু বলা, উল্লেখ করা হচ্ছে। তো এখানে মাথায় রাখবে যে খণ্ডের তয় পরে যদি ল থাকে তাহলে খণ্ডের তটা উঠে যাবে, খণ্ডের তর জায়গায় একটা ল আসবে, আর আগে তো পরে তো ল আছে, তাহলে দুটো ল মিক্সড হয়ে যাবে, লয় লয় হয়ে যাবে। তো এটা খুব সোজা 9 নম্বরটা। এরপর 10 নম্বর। 10 নম্বর সূত্র পড়তে গিয়ে আমরা দেখছি যে ময়ের পর যদি ক, গ বা ঘ থাকে, ময়ের পর, ম তোমরা জানো, ক খ গ ঘ ম বর্গীয় বর্ণ, পঞ্চম বর্ণ, বর্গীয় বর্ণে প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম। সেই ময়ের পর যদি ক অথবা গ অথবা ঘ থাকে, এই তিনটেই, অন্য কিছু কিন্তু নাই, তিনটের মধ্যে কিছু থাকে ময়ের পর, তাহলে মটা কি হয়ে যাবে? ম উঠে যাবে, ময়ের বদলে হয় অনুস্বর আসবে অথবা উ আসবে, হয় অনুস্বর আসবে অথবা উ আসবে, অর্থাৎ মটা আর থাকবে না। এবং এই শব্দটি যখন এটা তৈরি হবে, যদি শব্দটা ভাঙা না যায় তখন কিন্তু ওই জায়গায় অনুস্বর আসবে না, উই থাকবে। যেমন অঙ্ক, আমরা কিন্তু অঙ্ক অ অনুস্বর ক লিখি না, ওটা ভুল। আমরা কিন্তু অ অনুস্বর ক, এটা অঙ্ক লিখি না, আমরা কি লিখি? অঙ্ক, অ উয় কয়। আর আমরা বঙ্গ, ব অনুস্বর গ লিখি না, আমরা কিন্তু ব অনুস্বর গ লিখি না, এটা ভুল। আমরা কি লিখি? ব উয় গয়, বঙ্গ। এই যে দেখো, বঙ্গ, অঙ্ক, এগুলো লেখা হয়। অর্থাৎ আমাদের এটা হচ্ছে ব্যতিক্রম, তাই এটা আর এখন আমার দরকার নেই। আমরা শুধু এটা মনে রাখতে হবে যে যদি সেই বর্ণটা ভাঙা না যায়, যেমন অঙ্ক, বঙ্গ, এগুলোতে উয় থাকবে, কিন্তু অন্যগুলো কি হবে? অনুস্বর আসবে অথবা উ আসবে। আমরা যেমন সংকট এখানে
লিখেছি দন্ত স অনুস্বর ক ট, এটা কিন্তু দন্ত স উময় কয় ট লেখা যায়। আবার সঙ্গীত দন্ত সময় গয় দীর্ঘি ত লেখা যায়, আবার দন্ত স অনুস্বর গয় দীর্ঘি ত লেখা যায় এরকম। তাহলে সম, দেখো ম আছে, সম যুক্ত কট কি হয়ে গেল, ময়নসন্ত উঠে গিয়ে অনুস্বর আসলো, বা এখানে উঁ আসলে উময় কয় হয়ে যেত, এখানে হয়ে যেত উময় কয় সংকট দন্ত স উময় কয় ট সংকট। অর্থাৎ এটাও লেখা যায় এটাও লেখা যায়। ময়ের জায়গায় কি আসছে, হয় অনুস্বর আসছে অথবা ম আসছে। তাহলে সমযুক্ত কট সংকট, সমযুক্ত গুপ্ত সংগুপ্ত, সমযুক্ত ঘ সংঘ, সংঘ মানে ক্লাবগুলোকে বলা হয়। এটা কিন্তু আবার তোমরা এরকম ভাবেও লিখতে পারো, দন্ত স ময় ঘয় সংঘ, যে কোনো একটাই লেখা যেতে পারে, কোন দুটোই ঠিক। তাহলে আমরা বুঝতে পারলাম ময়ের পর যদি ক, এই যে ক ছিল এখানে, এখানে গ ছিল তাই এখানে অনুস্বর আসলো, এখানে ঘ ছিল তাই অনুস্বর আসলো বা ম আসলো। তাহলে বোঝা গেল ময়ের পর যদি ক অথবা গ থাকে অথবা ঘ থাকে তাহলে মটা উঠে গিয়ে অনুস্বর বা ম আসে। এই হলো 10 নম্বর সূত্র। এরপরে আমরা পড়ব 11 নম্বর সূত্র। 11 নম্বর সূত্র পড়তে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে আমাদের পঞ্চম বর্ণগুলো কোনগুলো, অর্থাৎ বর্গীয় যে বর্ণ, আমরা বর্গ শিখেছি ক চ ট ত প, যে বর্গগুলো শিখেছি এই বর্গগুলোর পঞ্চম করে বর্ণ, অর্থাৎ ফিফথ বর্ণটা, প্রত্যেকটা বর্ণ মাথায় রাখতে হবে। ক বর্গের পঞ্চম বর্ণ কি, উ। চ বর্গের পঞ্চম বর্ণ কি, ই। দেখো ওখানে লিখে রেখেছি। আচ্ছা, চ বর্গের হচ্ছে ই। তারপরে ত বর্গের হচ্ছে দন্তন্য, ট বর্গের মূর্ধন্য, আর প বর্গের ম। অর্থাৎ পঞ্চম বর্ণ হচ্ছে উ, ঞ, ন, ন, ম। এবার এই 11 নম্বর সূত্রতে আমাদের এই পঞ্চম বর্ণগুলো কাজে লাগবে। কেন? দেখো বলা হচ্ছে ময়ের পর, যেমন আগে ছিল ময়ের পর ক, ক আর ঘ থাকলে অনুস্বর হয়ে যাচ্ছে ময়ের জায়গায়, এখানে অন্যরকম। ময়ের পর যদি চ বর্গ বা ত বর্গের কোনো বর্ণ থাকে, যে কোনো বর্ণ, চ বর্গের বা ত বর্গের কোনো যদি বর্ণ থাকে, তাহলে এই যে ম, এই ম জায়গায় মটা উঠে যায়, মটা উঠে গিয়ে এই যে বর্গটা এখানে থাকবে তার পঞ্চম বর্ণ আসবে। মটা পুরোপুরি উঠে যাচ্ছে, মটাও কিন্তু পঞ্চম বর্ণ, কিন্তু মটা উঠে যাবে, মটা উঠে গিয়ে এই বর্গের পঞ্চম বর্ণ আসবে, যেটা পরে আছে যে বর্ণটা সেই বর্গের পঞ্চম বর্ণ আসবে। অর্থাৎ সম যুক্ত চয়, তাহলে চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ইয়, হয়ে গেল সঞ্চয়, সমযুক্ত চয় সঞ্চয়। আবার দেখো কিং যুক্ত তু, তু ত বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ন, তাহলে ন এসে গেল কিন্তু, কিং যুক্ত তু কিন্তু। আশা করি বুঝতে পারছো এটা। ম বর্গের পর যদি চ বা ত বর্গের, অন্য কোনো বর্গের বলা হচ্ছে না, কিন্তু ক বর্গও বলা হচ্ছে না, আমরা এখানে প্রত্যেকটা পঞ্চম বর্ণ লিখেছিলাম, কিন্তু সবকটা বর্গের বলা হচ্ছে না, শুধুমাত্র কোন বর্গের, চ বর্গের। তাহলে আমাদের লাগছে চ বর্গের নিয় আর ত বর্গের ন, বাকিগুলো লাগছে না। চ বর্গের আর ত বর্গের যে পঞ্চম বর্ণ আছে সেই পঞ্চম বর্গ এখানে চলে আসবে, পঞ্চম বর্ণটা চলে আসবে। সমযুক্ত চয় সঞ্চয়, কিং যুক্ত তু কিন্তু। এইভাবে আমরা যদি এখানে বইয়ে তাকাই, বইয়ে লক্ষ্য করবো 8 নম্বর সূত্রতে কি আছে। 8 নম্বরে ছিল যে খণ্ডের তয়ের পর যদি হ থাকে তাহলে সেই খণ্ডের তয়ের জায়গায় ত এবং হয়ের জায়গায় ধ হয়, যেটা আমরা আগেরটা পড়লাম। সেখানে উদাহরণ একটি ছিল উৎযুক্ত হার উদ্ধার, উৎযুক্ত হত উদ্ধত। আচ্ছা, পরে 9 নম্বরটা আমরা কি পেয়েছি, 9 নম্বরটা পেয়েছি যদি খণ্ডের তয়ের পর ল থাকে তাহলে সেই খণ্ডের তয়ের জায়গায় আরেকটি ল আসছে, তাহলে লয় লয় হয়ে যাচ্ছে। যেমন উৎযুক্ত লাস উল্লাস, উৎযুক্ত লিখিত উল্লিখিত এবং উৎযুক্ত লেখ উল্লেখ। তারপরে আমরা কি পেলাম, আমরা 10 নম্বর সূত্রটা পেলাম। 10 নম্বর সূত্রতে পেয়েছিলাম যে ময়ের পর যদি ক, গ বা ঘ থাকে, ঘ থাকলে ময়ের জায়গায় অনুস্বর বা ম আসবে। সেখানেও আমরা উদাহরণ হিসেবে পেয়েছি সমযুক্ত কট সংকট, সমযুক্ত গুপ্ত সংগুপ্ত, সমযুক্ত ঘ সংঘ, সমযুক্ত গীত সঙ্গীত ইত্যাদি আমরা উদাহরণ হিসেবে পেয়েছি। এর পরেরটাও আমরা কি পেলাম, এর পরেরটা আমরা পেলাম
ময়ের পর যদি চ বর্গ বা ত বর্গের, আমরা পঞ্চবর্ণ সবকটা এখানে লিস্ট করেছিলাম, আমাদের সবকটা প্রয়োজন নিয়ে আমাদের চ বর্গ বা ত বর্গের হয়, কোনো বর্ণ যদি পরে থাকে তাহলে ওই ময়ের জায়গায় কি হবে, ও যে বর্গটা থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণ হবে, অর্থাৎ এই ঞ বা ন এসে যাবে। তার সেরকম আমরা উদাহরণ পেয়েছিলাম সমযুক্ত চয় সঞ্চয়, কিং যুক্ত তু কিন্তু, আরেকটা আমরা এখানে উদাহরণ পাচ্ছি, সেটা হচ্ছে সম যুক্ত তাপ ইকুয়াল টু ময়ের জায়গায় কি হচ্ছে, নয়ে ন আসছে, ত আছে যেহেতু সমতা। আশা করি বুঝতে পেরেছো। এই অবধি থাকলো, এর পরের ভিডিওতে আমরা পরের অংশগুলো আলোচনা করব। ধন্যবাদ।